নমস্কার বন্ধুরা, আমরা কয়েকজন গত দুর্গাপুজোর পর তারাপীঠ যাবার উদ্দেশ্যে সকাল 7টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে। সকাল 7:20 মা তারা এক্সপ্রেস ধরবো বলে। সেদিন সকাল থেকে আকাশটা মুখ গোমড়া করে বসেছিল। প্রথমে তো একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় যদি বৃষ্টি বাদলা হয়। যাই হোক, বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে ভালোই পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে। পথে কোনো বৃষ্টি পাইনি মা তারার কৃপায়। ভাবলাম শুরুটা যখন ভালো হয়েছে তখন সমস্ত ট্যুরটাও ভালো উতরে যাবে। হয়েও ছিল তাই, বলবো সে কথা। ট্রেন ছাড়তেই শুরু হয়ে গেল গল্প, সঙ্গে চা। তার কিছুক্ষণ পর যে যার বাড়ি থেকে নিয়ে আসা শুকনো খাবার ভাগ করে খাওয়া হলো। সকালে ব্রেকফাস্ট জাস্ট জমে ক্ষীর হয়ে গেছিল। বাইরের মেঘলা আকাশ আমাদের একটু বিষণ্ণ করে তুলতে পারেনি। আমাদের দলের দুজন সদস্যের ব্যান্ডেল থেকে ওঠার কথা। আমরা অপেক্ষা করছিলাম ব্যান্ডেল স্টেশন আসার জন্য। ব্যান্ডেল স্টেশন আসতেই ট্রেনে উঠে পড়লেন আমাদের দলের বাকি দুই সদস্য। ব্যাস, আড্ডাটাও জমে গেল বেশ। ট্রেনে আড্ডা আর গল্পে অনেকটা পথ চলে এলাম আমরা। এখন আর ট্রেনের জানলা দিয়ে বাইরে ঘর বাড়ি আর মানুষের জনবসতি চোখে পড়ছে না খুব একটা। শুধু শস্য শ্যামলা ধান ক্ষেত সবুজে সবুজ হয়ে আছে। গ্রাম বাংলার বর্ষার এই জলছবি দেখলে মনটা তো আনন্দে নেচে উঠবেই। এই ক্ষেতের ফসলের সাথে জড়িয়ে আছে আমাদের সবার জীবন, সমাজ ও অর্থনীতি। যাকগে, এসব গুরুগম্ভীর কথা। আমরা বরং গ্রাম বাংলার বর্ষার জলছবি উপভোগ করি আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে। আমাদের ট্রেন এদিকে একটার পর একটা স্টেশন পার করতে করতে এগিয়ে যাচ্ছিল তারাপীঠের দিকে, অর্থাৎ রামপুরহাট স্টেশনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আহমেদপুর স্টেশন। প্ল্যাটফর্মটা ভেজা, অর্থাৎ এখানে একটু আগে বৃষ্টি হয়ে গেছে সম্ভবত, সেই জন্য প্ল্যাটফর্ম ভেজা রয়েছে। যাই হোক, সেদিন ট্রেনটা কিন্তু আমাদের 12:30টার মধ্যেই রামপুরহাট স্টেশনে পৌঁছে দিয়েছিল। আর ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে আসতে বুঝতে পারলাম সেখানেও এক পশলা বৃষ্টি হয়ে গেছে আমাদের পৌঁছানোর আগে। স্টেশন থেকে হোটেলে পৌঁছেই ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নিয়ে দুপুরে খাবার সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম সেদিনকার দুপুরবেলার অর্থাৎ বিকেলবেলার ট্যুরে। আমাদের সেদিনের প্রোগ্রাম ছিল মৌলুটি গ্রাম দর্শন ও মৌলিকা মায়ের মন্দির দর্শন। তো সেদিন ওই মৌলুটি বা মৌলুকি মায়ের দর্শন করার পর পরের দিন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম বিভিন্ন সতীপীঠ এবং কয়েকটি মন্দির দেখার উদ্দেশ্যে। আমরা বিভিন্ন সতীপীঠ দর্শন করে চলে গিয়েছিলাম বিকেলবেলা আকালিপুরে গুজ্জ কালী মায়ের মন্দির দর্শনে। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা নন্দকুমার। মহারাজা নন্দকুমারের কথা আমরা সকলেই জানি। ইংরেজ শাসক ওয়ারেন হেস্টিংস যাকে অন্যায়ভাবে চক্রান্ত করে ফাঁসিয়ে দিয়েছিলেন এবং বিচারে তার ফাঁসির আদেশ হয়েছিল। ব্রিটিশ আমলে মহারাজা নন্দকুমারের ফাঁসি ইতিহাসের একটা কালো অধ্যায়। 1775 সালে 5ই আগস্ট তার ফাঁসি হয়েছিল বর্তমানে বিদ্যাসাগর সেতুর কাছে কুলিবাজার অঞ্চলে। ব্রিটিশ শাসনে হাইকোর্টের বিচারে সেটাই ছিল প্রথম ফাঁসির ঘটনা। মহারাজা নন্দকুমারের ফাঁসি সে যুগে ছিল সবচেয়ে বিতর্কিত ও আলোচিত ঘটনা। যাক সেসব কাহিনী। মহারাজা নন্দকুমারের জন্ম হয়েছিল আকালিপুরে গুজ্জ কালীমাতার মন্দিরের খুব কাছেই ভদ্রপুর গ্রামে। সেখানে তার রাজবাড়ির ধ্বংসস্তূপ আজও বর্তমান। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আকালিপুরের গুজ্জ কালী মায়ের মন্দিরে। মন্দিরটি মহারাজা নন্দকুমার প্রতিষ্ঠা করলেও মন্দিরে মূর্তি প্রতিষ্ঠার দিন তিনি উপস্থিত থাকতে পারেননি। তিনি তার পুত্র গুরুদাসকে তান্ত্রিক মতে কালী প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিলেন। মন্দিরের দক্ষিণে সিদ্ধাসন আছে যা পঞ্চমুণ্ডির আসন বলে পরিচিত। অনেক ঐতিহাসিকের মতে মন্দিরটি সম্পূর্ণ হয়নি। যাক সেসব কথা। মন্দিরটি বেশ উঁচু, সম্ভবত 25 ফুটের মতন হবে এবং ইট দিয়ে তৈরি। মন্দিরটি অষ্টকোণাকৃতি, মাথায় একটা চূড়া আছে খানিকটা পিরামিডের মতন। মন্দিরের 3 দিকে 3টি দরজা আছে। মন্দিরটি দক্ষিণমুখী, তাই দক্ষিণ দিকে প্রধান দরজা। এছাড়া পূর্ব ও পশ্চিম দিকেও দরজা আছে। মন্দিরের চৌকাঠগুলি ব্যাসল্ট পাথরের তৈরি। মন্দিরের কাছেই আছে ব্রাহ্মণী নদী এবং তার পাশেই আছে শ্মশান। শোনা যায় মন্দির নির্মাণ করার সময় হঠাৎ মন্দিরের চতুর্দিক বিদীর্ণ হয়ে যায় এবং মা রাতে স্বপ্নাদেশ দেন যে তিনি যেহেতু শ্মশান বাসিনী তাই মন্দিরের কোনো প্রয়োজন নেই। মন্দিরের উত্তর দিকের দেয়ালে একটা ফাটল সেই ঘটনার সাক্ষ্য দেয় বলে মানুষের বিশ্বাস। সম্পূর্ণ কোষ্ঠী পাথরের তৈরি সর্পাসীনা সর্পাভরণী ভূষিতা বরাভয় দায়িনী দ্বিভুজা জগন্মাতা শ্রী শ্রী গুজ্জ কালিকা দেবীর মূর্তি গর্ভগৃহে প্রতিষ্ঠিত আছে। মাঘ মাসে রটন্তী চতুর্দশীতে মহা সমারোহে মায়ের পুজো হয়। দেবীর প্রসন্ন রূপ মনোমুগ্ধকর।
মূর্তিটি তান্ত্রিক উপাসনা পদ্ধতি অনুযায়ী যন্ত্র বা মণ্ডলের উপর প্রতিষ্ঠিত বলে মনে করা হয়। একটা সময় এই অঞ্চলে অনেক বৌদ্ধ মূর্তি পাওয়া গিয়েছিল। সেই থেকে মনে করা হয় এইসব অঞ্চলে বৌদ্ধ তন্ত্রযানের একটা প্রধান কেন্দ্র ছিল। পরে হিন্দু, তান্ত্রিক, শৈব ও বৈষ্ণবদের প্রতিপত্তি বেড়ে গিয়েছিল। মহারাজা নন্দকুমার বাংলার অন্যান্য রাজা মহারাজাদের মতন শক্তির উপাসক হয়েও বৈষ্ণব ধর্মের প্রতি তার অনুরাগ ছিল। তিনি মলিহাটির সুপ্রসিদ্ধ রাধামোহন ঠাকুরের নিকট থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়েছিলেন। বন্ধুরা, আপনারা মন্দিরের গর্ভগৃহে মায়ের মূর্তিটি দেখতে পাচ্ছেন। মায়ের নাম গুহ্য কালী। গুহ্য অর্থাৎ যা একান্ত গোপনীয়। অন্যান্য কালী মূর্তির মতন মায়ের পায়ের তলায় মহাদেবের মূর্তি নেই। মা এখানে সাপের কুণ্ডলীর ওপর যোগাসনে বসে আছেন। মায়ের মাথায় রয়েছে 1000টি সাপের ফনার মুকুট। মা এখানে দ্বিভুজা, আর মায়ের হাতে কোনো অস্ত্র নেই। মন্দিরটি অষ্টকোণাকৃতি হবার পেছনেও একটা কারণ আছে। সাধককে যখন সাধনা করতে হয় তখন তাকে অষ্টাঙ্গিন যোগ করতে হয়, তাই এই অষ্টকোণাকৃতি মন্দির। বলা হয়ে থাকে যে এই মূর্তিটি খুবই প্রাচীন। মগধ রাজা জরাসন্ধ এই মূর্তিটিকে গোপনে পাতালে প্রতিষ্ঠা করে পুজো করতেন। মগধের রাজা জরাসন্ধের মৃত্যুর পর মূর্তিটি পাতালেই থেকে যায়। আজ থেকে 250 বছর আগে রানী অহল্যাবাই স্বপ্নে একটি শিবলিঙ্গের দর্শন পান এবং তিনি সেই শিবলিঙ্গের সন্ধানে বিভিন্ন স্থানে খনন কার্য চালান। তখনই তিনি আচমকাই এই গুহ্য কালীর মূর্তিটি পান এবং তিনি মূর্তিটি কাশীর রাজা চৈত সিংকে দান করেন। কাশীর রাজা চৈত সিং মূর্তিটি পুজো শুরু করেন। তবে সেই সময় কাশীতে থাকা ওয়ারেন হেস্টিংসের নজরে পড়ে যায় মূর্তিটি। তিনি পরিকল্পনা করেন মূর্তিটি ইংল্যান্ডে পাঠিয়ে দেবার। ব্যাপারটা জানতে পেরে রাজা চৈত সিং মূর্তিটি গঙ্গাবক্ষে লুকিয়ে রেখে রটিয়ে দেন যে মূর্তিটি চুরি গেছে। এই সময় কথিত আছে যে মহারাজা নন্দকুমার স্বপ্নে মায়ের দেখা পেয়ে কাশীতে এসে রাজা চৈত সিং এর সঙ্গে দেখা করেন এবং সব কথা খুলে বলেন। চৈত সিং সানন্দে সেই মূর্তিটি তাকে দান করেন। মহারাজা নন্দকুমার জলপথে আজকের ব্রাহ্মণী নদীতে সেই মূর্তিটি নিয়ে আসেন এবং এখানে মন্দির করে মূর্তিটি প্রতিষ্ঠা করার ব্যবস্থা করেন। এই মূর্তিটি নিয়ে আরেকটি জনশ্রুতি হল, মহারাজা নন্দকুমার একবার ব্রাহ্মণী নদী দিয়ে যাওয়ার সময় জলদস্যুর সম্মুখীন হন। জলদস্যুরা সম্মুখ সমরে পরাজিত হয়ে একটি নৌকো ফেলে চলে যায়। সেই নৌকাতেই নাকি এই মূর্তিটি ছিল এবং তখনই তিনি মন্দির নির্মাণ করে মূর্তিটি প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছিলেন। বন্ধুরা, আকালিপুরের এই গুহ্য কালীমাতার মন্দির এবং গুহ্য কালীমাতার মূর্তি নিয়ে অনেক গল্প আপনাদের শোনালাম। জানি না কেমন লাগলো আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, পর্দায় এবার মন্দিরের সামনের চত্বরটা আপনাদের দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে 2-1টি পুজো সামগ্রিক দোকান রয়েছে, কিন্তু সেখানে কোনো ভক্তদের কোনো ভিড় নেই, কারণ সেই সময় মন্দির ছিল বন্ধ। শুধুমাত্র আমাদের মতন 2-1জন পর্যটকই খালি আমরা মন্দিরে উপস্থিত ছিলাম। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আর একটা অনুরোধ, আমার চ্যানেলটি একেবারে নতুন চ্যানেল, তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।